এই দেখ প্রীতি, আমি তোর জন্য খুব সুন্দর একটা লাল রঙের শাড়ি কিনে এনেছি। কালকে ছেলেপক্ষ তোকে দেখতে আসবে আর তুই এই শাড়িটা পরবি। আমার মেয়ে তো দেখতে এমনিতেই সুন্দর, এই শাড়িটা পরলে তোকে আরো বেশি সুন্দরী লাগবে। ওয়াও, এই শাড়িটা সত্যিই খুবই সুন্দর মা। কালকে শাড়িটা পরার আগে একবার আমি এখনই শাড়িটা পরে ট্রাই করে নিই। আর মা, কালকে তো মনিকাকেও পাত্রপক্ষ দেখতে আসবে, তুমি মনিকার জন্য কোনো শাড়ি কিনে আনোনি? না, আমি এর পেছনে বেশি টাকা খরচা করতে চাই না, তুই তো সেটা ভালো করে জানিস। আর তাছাড়া আমি যদি এর জন্য শাড়ি কিনে আনি তাহলে আমার পুরানো শাড়িগুলো কিভাবে ব্যবহার হবে? আর তাছাড়া মনিকার গায়ের রং শ্যামবর্ণ আর খুবই সাধারণ দেখতে, এ তো আর তোর মতো সুন্দর নয়, তাই আমার এর জন্য নতুন কোনো শাড়ি কেনার ইচ্ছাও করে না। এরকম কথা শুনে মনিকার মন খুবই খারাপ করে। আসলে মনিকা ফাল্গুনী দেবীর নিজের মেয়ে ছিল না। মনিকা যখন 13 বছরের ছিল তখনই তার বাবা মা এক দুর্ঘটনার ফলে মারা যায়। তারপর থেকে মনিকা তার কাকামশাই মদন বাবু এবং কাকিমা ফাল্গুনী দেবী ও তাদের একমাত্র মেয়ে প্রীতির সঙ্গে থাকতে শুরু করে। আর মনিকা যেহেতু দেখতে সেরকম সুন্দর ছিল না, তার গায়ের রঙও খুব বেশি ফর্সা নয়, তাই প্রীতি এবং তার মা মনিকাকে পছন্দ করতো না। এতদিন পর্যন্ত অনেক দুঃখ কষ্ট সহ্য করতে করতেই মনিকা বড় হয়ে ওঠে। হ্যাঁ কাকিমণি, তুমি একদম ঠিকই বলেছ। সত্যিই তো, এরকম লাল হলুদ রঙের শাড়িতে আমাকে একদমই মানাবে না। তাছাড়া আমিও চাই না আমার জন্য তোমরা শুধু শুধু টাকা পয়সা খরচা করো। তোমার যে কোনো একটা পুরানো শাড়ি আমাকে দেবে, আমি সেটাই পরে নেব। পরের দিন দুটো পরিবার প্রীতি এবং মনিকা দুই বোনকে দেখতে চলে আসে। প্রীতির জন্য সম্বন্ধ আসে শহরের এক ধনী সম্ভ্রান্ত পরিবারের ছেলে মনোজের। মনোজ তার বাবা মায়ের সঙ্গে প্রীতিকে দেখতে আসে। অন্যদিকে মনিকার জন্য এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে সঞ্জয়ের সম্বন্ধ আসে। সঞ্জয় তার মা মাধবী দেবীর সঙ্গে মনিকাকে দেখতে আসে। প্রীতি দেখতে খুবই সুন্দর হওয়ায় বড়লোক ব্যবসায়ী মনোজ খুব সহজেই প্রীতিকে পছন্দ করে। আর মনোজ খুবই বড়লোক হওয়ায় প্রীতি কোনো কিছু চিন্তা না করেই তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অন্যদিকে মনিকা এবং সঞ্জয়ও একে অপরকে পছন্দ করে। এক মিনিট প্রীতি, এই নাও আমাদের তরফ থেকে তোমার জন্য এটা একটা ছোট্ট উপহার মনে করতে পারো। আজকে প্রথমবার আমরা তোমার মুখ দেখলাম, এত সুন্দর মিষ্টি একটা মেয়েকে দেখে উপহার না দিলে হয়? এই নাও, টাকাটা রাখো। এই বলে মনোজের পরিবার প্রীতিকে উপহার হিসেবে 51,000 টাকা দেয়। আর এই দেখে প্রীতি এবং তার মা দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। অন্যদিকে মাধবী দেবী তার হবু বৌমা মনিকাকে 1001 টাকা উপহার দেয়, কিন্তু তবুও মনিকা তাতে খুবই খুশি হয়। 3 মাস পর প্রীতির সঙ্গে মনোজের এবং মনিকার সঙ্গে সঞ্জয়ের বিয়ে ঠিক করে দেয়। বিয়ের পর প্রীতি বড়লোক স্বামী পাবে এবং বড়লোক শ্বশুর বাড়ি পাবে, সেই আনন্দে সারা বাড়িতে নেচে বেড়ায়। মা সত্যি, আমি কোনোদিনও ভাবিনি আমি এত বড়লোক বর পাবো। যতই গুণ থাকুক না কেন, রূপের জাদু তো কাজ করবেই, তাই না? আমি এত দেখতে সুন্দর বলে মনোজ আমাকে পছন্দ করেছে। মনিকা, তুইও যদি একটু দেখতে সুন্দর হতিস তাহলে তুইও কিন্তু আমার মতো বড়লোক বর পেয়ে যেতিস। প্রীতির মুখে এমন কথা শুনে মনিকার মন খুবই খারাপ করে। বাবা মা মারা যাওয়ার পর থেকে মনিকা কখনোই তার কাকা কাকিমা কিংবা বোনের কাছ থেকে ভালোবাসা পায়নি। সে শুধুমাত্র তাদের কাছ থেকে অপমান আর অবহেলা পেয়ে বড় হয়েছে। আর এভাবেই দেখতে দেখতে দুই বোনের বিয়ের দিন এগিয়ে আসে। একদিন মনোজ প্রীতিদের বাড়িতে এসে বলে, প্রীতি চলো আজকে আমাদের বিয়ের শপিংটা করতে যাব। আসলে শুধুমাত্র আজকের দিনটাই আমি সময় পাবো, তারপর থেকে বিয়ের দিন পর্যন্ত আমি ভীষণ ব্যস্ত থাকবো, তাই ভাবলাম আজকে বিয়ের শপিংটা করে নিই। আর তোমার যা যা লাগবে তুমি একটা লিস্ট বানিয়ে নাও, তারপর চলো। মনোজের কথা শুনে প্রীতি প্রচন্ড খুশি হয়। প্রীতি মনোজের গাড়ি করে শপিং করতে বেরিয়ে পড়ে। মনোজ প্রীতিকে বিয়ের জন্য দামি দামি শাড়ি, লেহেঙ্গা, সোনা এবং ডায়মন্ডের গহনা কিনে দেয়। শপিং করে বাড়িতে এসে প্রীতি মনিকাকে জিনিসগুলো দেখাতে থাকে এবং তাকে অপমান করতে থাকে। কিছুদিন পর সঞ্জয়ের পরিবার থেকে মনিকার জন্য একটা বেনারসি শাড়ি এবং একটা লেহেঙ্গা পাঠানো হয়। সেই সাথে তারা মনিকার জন্য একটা ছোট সোনার কানের দুলও পাঠায়। আর তাই দেখে মনিকা প্রচন্ড খুশি হয়। আসলে মনিকা কখনোই নিজের সঙ্গে অন্য কারোর তুলনা করতে অভ্যস্ত নয়। সে নিজের মতো করে জীবনটাকে উপভোগ করতে চায়। মা, কবে যে আমার বিয়েটা হবে আমার আর ভালো লাগছে না, জানো তো মা, মনোজ না ব্যবসার কাজে বিদেশে ঘুরে বেড়ায়। বিয়ের পর আমিও মনোজের সঙ্গে বিদেশে ঘুরে বেড়াবো। বিয়ের পরে আমার জীবনটা পুরো পাল্টে যাবে, তাই না মা? এভাবেই প্রীতি বিয়ের জন্য দিন গুনতে থাকে। দেখতে দেখতে প্রীতি এবং মনিকার বিয়ের দিন এসে উপস্থিত হয়। প্রীতিকে বিয়ে করার জন্য মনোজ এক বড় ব্যান্ড নিয়ে প্রীতির বাড়ির সামনে এসে উপস্থিত হয়। অন্যদিকে সঞ্জয় খুবই সাধারণভাবে বরযাত্রী নিয়ে মনিকাকে বিয়ে করতে চলে আসে।
কয়েক ঘন্টার মধ্যেই প্রীতির সঙ্গে মনোজের এবং মনিকার সঙ্গে সঞ্জয়ের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর প্রীতি এবং মনিকা নিজের নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। মনিকার শাশুড়ি মা তার নতুন বৌমাকে স্বাগত জানানোর জন্য এবং তাকে বরণ করার জন্য হাতে বরণ ডালা নিয়ে দরজার সামনে অপেক্ষা করতে থাকে। এসো আমার ঘরের লক্ষ্মী, এসো। আমি সেই কখন থেকে রাস্তার দিকে তাকিয়ে আছি আমার বৌমাকে একটাবার দেখার জন্য। এসো বৌমা, আমি তোমাকে বরণ করে ঘরে তুলি। মা, বরণ করার পাশাপাশি তোমার বৌমার কিন্তু একবার নজরটাও ছাড়িয়ে দিও, কেননা লাল বেনারসি পরে বউ সেজে মনিকাকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে আমারই নজর লেগে মনিকার শরীর খারাপ হয়ে যেতে পারে। তাই তুমি তোমার বৌমার নজরটাও ছাড়িয়ে দাও। সঞ্জয়ের কথা শুনে মনিকা মনে মনে খুবই খুশি হয়। দেখলে বৌমা, বাড়িতে আসতে না আসতেই অমনি বউয়ের প্রশংসা করা শুরু করে দিল। আসলে আমার ছেলেটা না খুবই খোশ মেজাজি। ও আমাকেও সবসময় এরকম ভাবেই হাসানোর চেষ্টা করে। আশা করছি আমাদের বাড়িতে তুমি খুবই সুখী হবে। এই বলে খুবই সাধারণভাবে মাধবী দেবী মনিকাকে বরণ করে ঘরে তোলে। মনিকার শ্বশুর বাড়ি ছিল 2 কামরার একটা বাড়ি, আর সঞ্জয়ের একটা মুদিখানার দোকান ছিল। সেই মুদিখানার দোকান চালিয়েই সঞ্জয় সংসার চালায়। অন্যদিকে প্রীতির শ্বশুর বাড়ি ছিল একটা বড় রাজপ্রাসাদের মতো 5 তলা বাড়ি। প্রীতিকে ওয়েলকাম জানানোর জন্য মনোজের পরিবার এক বড় অনুষ্ঠানের আয়োজন করে। প্রীতিকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখে তার পরিবারের সকলে ঢোল বাজিয়ে এবং ব্যান্ড বাজিয়ে নাচানাচি করতে থাকে। মনোজ, আমাকে কখন বাড়ির মধ্যে ঢুকতে দেবে গো? উফ, আমার আর ভালো লাগছে না। কখন থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি বলো তো? সত্যি আমার এবার ভীষণ টায়ার্ড লাগছে। এভাবেই প্রায় ঘন্টাখানেক বাড়ির বাইরে দাঁড়ানোর পর প্রীতি শেষ পর্যন্ত শ্বশুর বাড়িতে প্রবেশ করতে পারে। নিজের রাজপ্রাসাদের মতো শ্বশুর বাড়িতে ঢুকে প্রীতি একেবারে আকাশ থেকে পড়ে। তার শ্বশুর বাড়ি দামি দামি আসবাবপত্র, দামি দামি জিনিসপত্রে ভরপুর ছিল, আর যা দেখে প্রীতি প্রচন্ড পরিমাণে খুশি হয়। রাত্রিবেলা প্রীতি মনোজকে বলে, কি গো, আজকে তো আমাদের বিয়ে হলো। আমি শুনেছি বিয়ের দিন নতুন বউয়ের মুখ দেখে বর নাকি নিজের নতুন বউকে উপহার দেয়। তুমি আমাকে কি উপহার দেবে? আগেই বলছি কিন্তু আমার বড়সড় উপহার লাগবে। কি তাই? উপর দিতে এটা তো আমি জানতামই না। আচ্ছা নাও, তুমি আমার গাড়ির চাবিটা রাখো। আজ থেকে আমার গাড়িটা তোমার। আমি বিয়ের মাত্র 1 সপ্তাহ আগে গাড়িটা কিনেছিলাম। তুমি এবার থেকে এই গাড়িটা নিয়ে যেখানে ইচ্ছে যেতে পারবে। এমনিতেও আমি বাড়িতে থাকবো না, কালকেই আমাকে ব্যবসার কাজে বিদেশে চলে যেতে হবে। মনোজের মুখে এমন কথা শুনে প্রীতির মন খারাপ হয়ে যায়। কি, আজকে আমাদের বিয়ে হলো আর কালকেই তুমি বিদেশে চলে যাবে? কেন, তুমি কিছুদিন ছুটি নিতে পারতে তো। সবে সবে আমাদের বিয়ে হলো, তুমি নতুন বউকে বাড়িতে রেখে কাজে চলে যাবে? হ্যাঁ প্রীতি, কিছু করার নেই। আমি তো তোমাকে আগেই বলেছি, ব্যবসার কাজে আমাকে সবসময় ব্যস্ত থাকতে হয়। বাড়িতে খুব কম সময়ই থাকি, বেশিরভাগ সময় আমাকে বাইরে বাইরে কাটাতে হয়। তাহলে তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো না। বিয়ের পর আমরা বিদেশে যাব, তোমার কাজও হয়ে যাবে আর আমরা অন্যদিকে বিদেশে ঘুরতেও পারবো। তোমার কি মনে হয় প্রীতি, আমি বিদেশে গিয়ে ঘোরার সময় পাবো? আমি কাজের সূত্রে, ব্যবসার সূত্রে বিদেশে যাচ্ছি, খেলা করতে নয়। তোমাকে যদি আমি সাথে করে নিয়ে যাই, ওখানে গিয়ে কিন্তু তোমাকে সারাদিন একাই থাকতে হবে। তার থেকে বরং তুমি বাড়িতেই থাকো। তাছাড়া এইসব ব্যবসায়িক কাজে বউকে যুক্ত না করাই ভালো। মনোজের মুখে এমন কথা শুনে প্রীতির মন খারাপ হয়ে যায়, তাই সে কোনো কথা আর বলতে পারে না। পরের দিন সকাল হতে না হতেই মনোজ প্রীতিকে এবং তার পরিবারকে বিদায় জানিয়ে বিদেশের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে প্রীতির শাশুড়ি মা এবং শ্বশুর মশাই নিজের নিজের কাজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর প্রীতি বাড়িতে পুরোপুরি একা হয়ে যায়। কালকে আমার বিয়ে হলো। কালকে বাড়িটা কতটা জমজমাট ছিল, বাড়িতে লোকজন ছিল। আমি ভাবলাম নতুন বউ বলে সবাই হয়তো এখন আমাকে নিয়ে কিছুদিন মাতামাতি করবে, কিন্তু এ তো পুরো উল্টো কেস হয়ে গেল। বাড়িতে আমি শুধু একা আছি আর কাজের মেয়েরা আছে। দূর, ভালো লাগছে না। আমি বরং গাড়িটা নিয়ে মনিকার বাড়ি থেকে ঘুরে আসি। ওকেও তো দেখাতে হবে আমার বর আমাকে কত বড় জিনিস গিফট করেছে। এই বলে প্রীতি গাড়ি নিয়ে মনিকার শ্বশুর বাড়িতে চলে যায়। মনিকার শ্বশুর বাড়িতে গিয়ে প্রীতি দেখে মনিকার শাশুড়ি মা খুবই ভালোবেসে মনিকাকে খাবার খাইয়ে দিচ্ছে। না না, খাবো না বললে তো হবে না। তুমি খাও না বলেই তো এরকম রোগা। আমি কিন্তু আমার ছেলেকেও সবসময় জোর করে মুখে তুলে খাইয়ে দিই। নাও নাও, হা করো, অল্প একটু খেয়ে নাও। আমাকে এরকম ভালোবেসে মুখে তুলে কখনোই কেউ খাইয়ে দেয়নি জানেন মা। আমি খুবই ভাগ্য করে আপনার মতো শাশুড়ি মা পেয়েছি। আর বলছি যে মা, সঞ্জয় তো এখনো বাড়িতে এলো না, ও কখন খাবে? ও, তুমি তাহলে আমার ছেলেকে নিয়ে চিন্তা করছো, সেই জন্যই তুমি খাবার খেতে পারছো না, তাই তো? আমার ছেলে তো এখনো দোকানে আছে। আসলে ও দুপুরবেলা বাড়িতে খাবার খেতে আসে না। এতদিন পর্যন্ত আমি ওর জন্য দোকানে খাবার নিয়ে যেতাম, কিন্তু এবার তো তুমি এসে গেছো। এবার সেই দায়িত্ব তোমার। আমি বরং তোমাদের দুজনের খাবার টিফিন প্যাক করে দিচ্ছি। তুমি দোকানে চলে যাও, তুমি আর সঞ্জয় দুজনে মিলে একসঙ্গে খেয়ে নেবে, কেমন?
এই শুনে মনিকা খুবই খুশি হয়। মনিকা তার বরের জন্য টিফিন নিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই প্রীতিকে দেখতে পায়। আরে দিদি, তুই এখানে কখন এলি? তুই একাই এসেছিস নাকি জামাইবাবুও এসেছে? চল চল, ঘরে চল। না রে, আসলে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই দেখ, এই গাড়িটা কালকে প্রথম রাতে আমার বর আমাকে গিফট করেছে। বড়লোক বর পেয়ে আমার জীবনটা সত্যি একেবারে পাল্টে গেছে। এই গাড়িটা পেয়ে আমি খুবই খুশি। তোর গরিব বর নিশ্চয়ই তোকে কোনো উপহার দিতে পারেনি, তাই তো? কে বলেছে উপহার দিতে পারেনি? দিয়েছে তো, অনেক অনেক ভালোবাসা দিয়েছে। আমার বর আর শাশুড়ি মা দুজনেই খুবই ভালো মানুষ। ওদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই ধন্য। এখন আমি সঞ্জয়ের জন্য দোকানে খাবার নিয়ে যাচ্ছি, আমরা দুজনে একসঙ্গে খাবার খাবো। এই বলে মনিকা সেখান থেকে চলে যায়। মনিকাকে এত খুশিতে থাকতে দেখে প্রীতির কেমন যেন রাগ হয়। আসলে বিয়ের পর প্রীতি পুরোপুরি একা হয়ে যায়। মাঝে মধ্যে মনোজ 2-3 মাস পর বাড়িতে আসে, আর 2-1 দিন বাড়িতে থাকার পর আবার সে কাজের সূত্রে বাইরে চলে যায়। মনোজ একেবারেই প্রীতিকে সময় দিতে চায় না, সেই জন্য প্রীতি সবসময় মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে মনিকা সঞ্জয়ের সঙ্গে খুবই হাসি খুশি দিন কাটায়। ছুটির দিনে সঞ্জয় মনিকাকে নিয়ে কখনো সিনেমা দেখতে যায়, আবার কখনো পার্কে ঘুরতে নিয়ে যায়। মাঝে মধ্যে প্রীতি সঞ্জয় এবং মনিকাকে রাস্তার উপর দাঁড়িয়ে হাসতে হাসতে ফুচকা খেতে দেখে, আবার কখনো বা একসঙ্গে ঝালমুড়ি আইসক্রিম খেতে দেখে। এরকম ভাবে প্রায় 1 বছর কাটে। একদিন প্রীতি তার বোন মনিকাকে ফোন করে বলে, তুই খুবই লাকি যে তুই সঞ্জয়ের মতো বর পেয়েছিস। তোর বর গরিব হতে পারে, কিন্তু তোকে যে ভালোবাসাটা দেয়, তোকে যে সময় দেয়, সেরকম ভালোবাসা পাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি। আমার বর আমাকে একটুও সময় দেয় না। আমার কাছে টাকা পয়সা সব আছে, কিন্তু বরের ভালোবাসা নেই। তাই আমি আমার এরকম জীবন রাখতে চাই না, আমি নিজেকে শেষ করে দিতে চাই। এই বলে প্রীতি ফোন রেখে দেয়, আর সে সুইসাইড করার জন্য নিজের হাত কেটে নেয়। সঙ্গে সঙ্গে মনিকা এবং সঞ্জয় প্রীতিদের বাড়িতে আসে আর প্রীতিকে হসপিটালে ভর্তি করে। চিকিৎসার মাধ্যমে প্রীতির প্রাণ রক্ষা পায়। খবর পেয়ে মনোজ বিদেশ থেকে পরের দিনই বাড়িতে ফিরে আসে। প্রীতি, তুমি এরকম পাগলামি কেন করলে? তুমি তো একবার আমার সঙ্গে কথা বলতে পারতে। তোমার কি প্রয়োজন আমাকে তো একবার বলতে পারতে। আমার কি প্রয়োজন সেটা শোনার মতো সময় কি তোমার কাছে আছে? আমি প্রত্যেকদিন 100 বার তোমাকে ফোন করতাম, কিন্তু কখনো তুমি আমার ফোন ধরতে না। 2 মাস 3 মাস 4 মাস তুমি বাড়ির বাইরেই থাকো। কখনো কি আমার কথা তোমার মনে পড়ে না? সারাদিন বাড়িতে একা একা থেকে আমি পাগল হয়ে গেছি। আমার শুধুমাত্র ভালোবাসা চাই, আমার টাকা পয়সা কিচ্ছু চাই না। প্রীতির মুখে এমন কথা শুনে মনোজ নিজের ভুল বুঝতে পারে। তাই মনোজ প্রীতিকে কথা দেয় এবার যতটা সম্ভব সে প্রীতিকে সময় দেওয়ার চেষ্টা করবে। আর এই শুনে প্রীতি খুবই খুশি হয়। এমন পরিস্থিতিতে মনিকা সঞ্জয়ের মতো স্বামী পেয়ে নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করে। আমার এখানে 1 গোছা লাইট ছিল, আমি কালকেই তো ওগুলো কিনে এনেছি। অনেক দামি ওই লাইটগুলো, কোথায় গেল সব? আমি তো কালকেই ওগুলো গুছিয়ে ঠিক করে এই টেবিলের উপরেই রেখেছিলাম, এখানেই তো থাকার কথা। আমার লাইটের কি তাহলে ডানা গজিয়ে গেল যে রাত বিরেতে উড়ে উড়ে অন্য কোথাও চলে গেছে? ওই লাইটগুলোর চেয়ে অনেক দাম, সেটা তুমিও জানো। ভালোই ভালোই ওগুলো আমাকে ফেরত দিয়ে দাও। সত্যি বলছি, আমি ওগুলো নিইনি। ওগুলো নিয়ে আমি কি করব? আপনি তো আমাকে বলেছেন যে আমার অগ্রিম মাহিনেটা আজকে দিয়ে দেবেন, সেটা দিয়েই তো আমি লাইট আর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যাব। তাহলে কোথায় গেল এতগুলো লাইট? এই শুভম, তুই সত্যি করে বলতো এখান থেকে লাইটগুলো কোথায় গেল? মানে মা আন্টি নিয়েছে মা। আমি একদম সত্যি কথা বলছি, এই ঘরে আর আন্টি ছাড়া কেউ তো আসেনি। আর হ্যাঁ, কাল তো আন্টির মেয়েও এসেছিল, ও আবার এখান থেকে লাইট নিয়ে পালিয়ে যায়নি তো? ঠিক বলেছিস তো, আমার তোর মেয়ের কথা মনেই নেই। এই মায়া, আমরা এক্ষুনি তোমার বাড়িতে যাব, চলো। বিশ্বাস করুন ম্যাডাম, আমার মেয়ে এরকম নয়। ও শুধু দীপাবলিতে একটা নতুন জামা আর একটু লাইট চেয়েছে। তার মানে এই নয় যে ও আপনাদের বাড়ি থেকে ওই দামি লাইটগুলো চুরি করবে। আপনারা ভুল ভাবছেন। এই বলে মায়া রাখি দেবীর কাছে খুবই কাঁদতে থাকে, কিন্তু তারা কেউ মায়ের একটা কথাও শোনে না। দীপাবলিকে খুশি এবং আলোর উৎসব বলা হয়। এই সময় লোকের বাড়িঘর পাড়া সবকিছু আলোয় আলোকিত হয়ে ওঠে। এমন উৎসব মুখর দিনগুলোতে যাদের যাদের ঘরে আলো জ্বলে না, তাদের সত্যি হয়তো দুঃখের শেষ থাকে না। এমনই একটা পরিবার ছিল পিঙ্কির পরিবার। পিঙ্কির এখন 8 বছর বয়স। তবে তার যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত কখনো তাদের বাড়িতে কাউকে দীপাবলি মানাতে দেখেনি। তার বাবাকে কিংবা মাকে দীপাবলির কথা বললেই তারা নানান রকমের অজুহাত দিয়ে মেয়েকে চুপ করিয়ে দেয়। এবারেও কি আমাদের বাড়িতে লাইট লাগাবে না?
এবারও কি আমরা বাকি সবার মতো দীপাবলি পালন করব না? প্রত্যেকবার তো তোমরা বলো পরের বছর আমরা দীপাবলি পালন করব, কিন্তু কোনো বছরই তো করো না। পরের বছর নিশ্চয়ই করব মা, তুই একটু ধৈর্য ধর। এবছর তো তোর বাবার উপর দিয়ে কত চাপ গেল, তুই তো দেখতেই পেলি। তুই তো বড় হচ্ছিস, তোকে তো এগুলো বুঝতে হবে বল। আমি জানতাম তুমি এটাই বলবে। প্রত্যেক বছর দীপাবলিতে সবাই কি সুন্দর নিজেদের বাড়ি ঘর আলো দিয়ে সাজায়, নতুন নতুন জামা কাপড় পরে, কত কত খাবার খায়, আর আমরা সারা বছরের মতোই অন্ধকারে বসে থাকি। কেউ কি ইচ্ছা করে এমন করে? তুই তো জানিস তোর বাবার ব্যবসার প্রধান সময় এটা। এই সময় তো তোর বাবাকে কত দূরে দূরে গিয়ে জিনিসপত্র বিক্রি করতে হয়। দীপাবলিতে অনেক জায়গায় মেলা বসে, বাবাকে তো সেখানে যেতে হয়। বাবাকে যেতে হয়, আমাদেরকে তো যেতে হয় না। তাহলে আমরা কেন দীপাবলি পালন করতে পারবো না? আমি কি কোনো কাজ করি না? আমার কাছে কোনো টাকা আছে? তোর বাবা যে টাকাটা দিয়ে যায় তাতে তো আমাদের সংসারটা চালাতে হয়। ছাড়, এখন এসব কথা বাদ দে, ঘরে গিয়ে নিজের কাজ কর। মায়ের কথা শুনে পিঙ্কি বেশ রেগে যায়। প্রত্যেক বছর একইভাবে অভাবের কথা শুনতে পিঙ্কির আর ভালো লাগে না। সে ঘরের জানালা দিয়ে দেখতে পায় তার বন্ধু বান্ধবদের বাড়ি কেমন আলোয় সেজে উঠেছে। ছোট ছোট বাচ্চারা নতুন নতুন জামা কাপড় পরে ঘুরছে। তার আর কিছু করার নেই ভেবে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং জানালা বন্ধ করে আবার নিজের ঘরের বিছানায় এসে বসে পড়ে। এইভাবে আরো 2-1 দিন কাটে। বাবা কবে আসবে মা? বাবা কি এবার আমার জন্য একটা জামা নিয়ে আসবে? আমার এই জামাটা দেখো, একেবারে খারাপ হয়ে গেছে, তাই না? এমনি সময় বোঝা যায় না, কিন্তু বাইরে দীপাবলিতে এত আলোর মধ্যে আমার জামাটা দেখতে খুব বাজে লাগে, তাই না মা? আহারে, সত্যি তো, মেয়েটার জামাটা একেবারে নষ্ট হয়ে গেছে। 2-3টে জামা পরে সারা বছর কাটালে কি আর জামা ভালো থাকে? না, এই মেয়েকে আর সামনে রাখা যাবে না। এবার মনে হয় আমাকে কোনো একটা কাজ খুঁজতেই হবে। বলো না মা, বাবা কিনে দেবে তো একটা নতুন জামা? কি ভাবছো তুমি? এবার আমাকে একটা নতুন জামা কিনে দিও না মা। ঠিক আছে, তোর বাবা কবে আসবে তা তো আমি জানি না, তুই একটু ধৈর্য ধর, আমি তোকে নতুন জামা কিনে দেব, ঠিক আছে? সত্যি বলছো মা? সত্যি আমাকে নতুন জামা কিনে দেবে? আমি তার মানে দীপাবলিতে বন্ধুদের সাথে নতুন জামা পরে ঘুরতে বেরোতে পারবো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, একদম পারবি। তবে দূরে কোথাও ঘুরতে যাওয়া চলবে না, ঠিক আছে? আশেপাশেই থাকতে হবে, আমি আগেই বলে দিলাম। তুমি আমাকে নতুন জামা কিনে দিলে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। তুমি যদি আমাকে সারাদিন ঘরে বসে থাকতে বলো আমি তাই থাকবো। কথাটা যেন মাথায় থাকে। দীপাবলি আসলে যে তোর দুটো ডানা গজায় সেটা তো আমি ভালোভাবেই জানি, তাই আগে থেকেই বলে দিলাম। পিঙ্কির মিষ্টি মিষ্টি কথা শুনে তার মায়ের মুখে মৃদু হাসি ফোটে। একদিকে জামা কেনার আনন্দে পিঙ্কি খুশি মনে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে তার বন্ধুদেরকে এই খবরটা জানাবে বলে। অন্যদিকে মায়াও তাদের পাড়ায় এবং আশেপাশে খোঁজ লাগাতে থাকে কোথাও যদি এই দীপাবলির সময় কারোর কোনো কাজের লোকের প্রয়োজন পড়ে, তাহলে মায়া সেই কাজ করতে একদম রাজি আছে। তবে হঠাৎ করে একদিনের মধ্যে এভাবে কাজ পাওয়া যে কতটা মুশকিল সেটা মায়া ভালো করেই বুঝতে পারে। সে খুব হতাশ মনে বাড়ি ফিরে আসছে এমন সময় সে দেখতে পায় একজন মহিলা তার 14-15 বছরের ছেলেকে বড্ড বকাবকি করতে করতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। একে তো এই এমন একখানে জায়গায় তোর বাবা চাকরি নিয়ে এসেছে, এখানে হাজার খুঁজলেও কাজের লোক পাওয়া যায় না, তার উপরে তুই আমাকে প্রত্যেকদিন এত জ্বালাচ্ছিস, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এবার। আরে এখন তো স্কুলে দীপাবলির ছুটি, এখনো কি আমি একটু খেলতে পারবো না? স্কুল খুলে গেলে তখন তো এমনিতেই খেলতে দেবে না। দীপাবলি বলে কি বাড়িতে কম কাজ থাকে? আত্মীয় স্বজনরা তো এই সময় আমাদের বাড়িতে আসে, তাদের জন্য ঘর গোছানো, খাবার দাবার তৈরি করা, সারা বাড়িতে লাইট লাগানো, এগুলো আমি একা হাতে করতে পারবো? আমি থাকলে বুঝি তোমার অনেক সাহায্য হবে। তুমি তো এমনিতেও আমাকে বিশ্বাস করে কোনো কাজ করতে দাও না। নিজে হয়তো সাহায্য করবি না, তবে তুই আশেপাশে থাকলে আমার চিন্তাটা তো একটু কম থাকে। দীপাবলি আসতে আর মাত্র কয়েকদিন বাকি, আর আমি এখনো একটা কাজের আর রান্নার লোক খুঁজে পেলাম না। রাখি দেবীর কথা শেষ হতে না হতেই মায়া তাদের সামনে চলে আসে। এই মেয়ে, তুমি আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে? কে তুমি? আপনি বলছিলেন না আপনার রান্নার আর কাজের লোকের দরকার, আমি দুটোই করে দিতে পারি। আমার সত্যি সত্যি এখন কাজের খুব দরকার, আর যদি আপনি আমাকে এই মাসের মাহিনাটা অগ্রিম দেন তাহলে সত্যি খুব ভালো হয়। আমি আজকে থেকেই কাজ শুরু করে দিতে পারি। তাহলে তুমি আন্টিটাকে কাজে রেখে নাও প্লিজ, তাহলে তুমি অন্তত আমাকে জ্বালানোটা একটু বন্ধ করবে।
এই তুই চুপ কর। এই তুমি সত্যি সত্যি সব কাজ করতে পারবে? বাড়ি কোথায় তোমার? প্রত্যেকদিন আসতে যেতে দেরি করবে না তো? সবকিছু জেনে নেওয়াই ভালো, কারণ তোমাকে তো চিনি না, আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। আপনি বললে আমি আপনাকে আমার বাড়ি পাড়া সমস্ত কিছু চিনিয়ে দিতে রাজি আছি। শুধু আপনি আমাকে কাজে রেখে নিন আর এই মাসের অগ্রিমটা একটু দিয়ে দিন। এখনো কাজই বোঝাতে পারলাম না, আর তার আগেই অগ্রিম চাইছো? কি করবে তুমি এখন টাকা নিয়ে? আসলে সামনেই তো দীপাবলি, আমার মেয়েটার খুব ইচ্ছা হয়েছে একটা নতুন জামা পরবে আর বাড়ির সামনেটা একটু লাইট দিয়ে সাজাবে। সত্যি কথা বলতে আমরা দিন আনি দিন খাই, এত টাকা আমাদের কাছে নেই। তাই যদি একটা কাজ পেতাম মেয়েটার স্বপ্নগুলো পূরণ করতে পারতাম। এই আন্টিটা কত ভালো, নিজের মেয়েকে জামা কিনে দেবে বলে আমাদের বাড়িতে কাজ করতে রাজি হয়ে গেল, আর তুমি এখন আমাকে একটাও নতুন জামার হাত খরচের টাকা দিলে না। কয়েকদিন আগেই তো 20খানা নতুন জামা কিনলি, ওগুলো পরে আগে শেষ কর, তারপর না হয় আবার জামা কিনে দেবো। কিনেও যদি থাকি সেটা তো দীপাবলির জন্য কিনিনি, এখন এসব বাদ দাও, আগে বাড়িতে চলো, আমার খিদে পেয়ে গেছে। এই তো, এইটাই তো বলছিলাম, সারাদিন খেটে খেটে মরি আর তুই সারাদিন আমাকে অর্ডার করে যা। আচ্ছা তুমি শোনো, কাল সময় মতো চলে এসে কিন্তু, দেখতেই তো পাচ্ছ আমার একার উপর কত চাপ পড়ে। এই বলে রাখি দেবী মায়াকে তার বাড়ির ঠিকানা এবং কাজকর্ম বুঝিয়ে দিয়ে তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাখি দেবী এবং তার ছেলের কথোপকথন শুনে মায়া একটা জিনিস বুঝতে পারে যে তাদের সাথে মায়েদের কেমন আকাশ পাতাল সম্পর্ক। বড়লোকেদের দীপাবলির চিন্তা, বাড়িতে আত্মীয় স্বজনরা আসলে তাদেরকে পরিষ্কার ঘরে থাকতে দিতে পারবে কিনা, সঠিক সময়ে খাবার দিতে পারবে কিনা, কিংবা সমস্ত বাড়ি লাইট দিয়ে ভরিয়ে তুলতে পারবে কিনা। আর সেখানে মায়ের চিন্তা তার মেয়েকে একটা নতুন জামা কিনে দিতে পারবে কিনা। তার পরের দিন থেকেই মায়া রাখি দেবীর বাড়িতে কাজ করতে শুরু করে দেয়। কিন্তু রাখি দেবী আজ দেব কাল দেব করে মায়ের অগ্রিম টাকা দিতে বেশ দেরি করে। আজকে কি টাকাটা দিতে পারবেন ম্যাডাম? পরশুদিনই তো দীপাবলি, আজকেও যদি জামাটা না কিনতে পারি তাহলে মেয়েটা খুব কষ্ট পাবে। তুমি আজকে আগে আমার সাথে বাজারে যাবে, আমার বেশ কিছু লাইট কেনার আছে, আগে সেগুলো কিনে নিয়ে আসি, তারপর যদি আমার কাছে টাকা বেঁচে থাকে তবেই তোমার অগ্রিমটা আজকেই আমি দিয়ে দেব। আর যদি টাকা না থাকে তাহলে কি দীপাবলির আগে আমি মাহিনাটা পাবো না? উফ, পাবে না কেন? একদিন লাইট কিনলে কি আমাদের সমস্ত টাকা শেষ হয়ে যাবে নাকি? যদি টাকা না থাকে তাহলে কালকে ব্যাংক থেকে তুলে দিতে হবে, সেটাই বলছি। মায়া খুবই খুশি হয়ে রাখি দেবীর সঙ্গে লাইট কিনতে চলে যায়। বাজারে এত এত লাইট এবং সুন্দর সুন্দর জিনিস দেখে মায়েরও খুব ইচ্ছা করে তার মেয়ের জন্য কিনতে। আজ যদি আমার কাছে টাকা থাকতো তাহলে মেয়েটার জন্য এখান থেকে একটা লাইট আর একটা জামা কিনে নিয়ে যেতাম। এত সুন্দর বাজারে তো আমি কখনো আসিনি। সামর্থ্য বুঝে কথা বলতে হয় মায়া, এরকম জায়গা থেকে লাইট কেনার মতো খরচা তুমি জানো? যাই হোক বাদ দাও, আমার জিনিসগুলো নিয়ে নাও, এবার আমরা বাড়ি যাবো। আমি একটুখানি ওই দিকগুলোতে গিয়ে দেখে আসবো, যদি সস্তায় কোনো লাইট পাওয়া যায়। পাওয়া গেলে আমি কালকে এখানেই আসবো, মাহিনার টাকাটা পেলেই। তুমি যদি এখন সবকিছুই আমার দেখা দেখি করতে চাও তাহলে তো বড্ড সমস্যার ব্যাপার মায়া। তোমার নিজের দিকটা বুঝেই খরচা করা উচিত, সব জিনিস নিয়ে বাড়াবাড়ি করা একদম উচিত নয়, টাকা পয়সা নিয়ে তো একদমই নয়। দীপাবলি তো গরিব বড়লোক সবার উৎসব, উৎসবে কি আর উঁচু নিচু বিচার হয়? বছরে একটা দিন একটু ভালো করে কাটাতে পারার জন্যই তো উৎসবগুলোর আয়োজন করা হয়। সেই উৎসবটা ঠিক করে কাটাতে পারছিলে না বলেই তো আমার বাড়িতে কাজ করতে এলে। যে টাকার জন্য অন্যের বাড়িতে কাজ করতে হচ্ছে সেই টাকা এভাবে অযথা নষ্ট করার কথা ভাবতে নেই। রাখি দেবীর কথা শুনে মায়ের খুবই কষ্ট হয়। রাখি দেবীর বাড়িতে এই কয়েকদিন কাজ করে মায়া গরিব এবং বড়লোকের উৎসব উদযাপনের মধ্যেও যে এতটা বিস্তর ফারাক থাকে সেটা খুব ভালোভাবে বুঝতে পারে। কিছুক্ষণ পর তারা নানান রকমের লাইট কিনে বাড়ি ফিরে আসে। সেদিন মায়ার ফিরতে একটু দেরি হয়েছে বলে পিঙ্কি তার মাকে খুঁজতে রাখি দেবীর বাড়িতে চলে আসে। মায়া পিঙ্কির সঙ্গে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে আগের দিন কিনে নিয়ে আসা নতুন নতুন দামি লাইটগুলো খুঁজে পাচ্ছে না বলে রাখি দেবী বেশ চিন্তায় পড়ে। রাখি দেবীর ছেলে শুভম জানায় সেই লাইটটা পিঙ্কি হয়তো নিয়ে চলে গেছে। এই ভেবে রাখি দেবী মায়ের বাড়িতে তাদের নতুন লাইট খুঁজতে যাবে, এমন সময় পিঙ্কি সেখানে চলে আসে। পিঙ্কিকে দেখে সবাই খুবই অবাক হয়। কি সাহস দেখেছো মা, চুরি করে আবার আমাদের বাড়িতে চলে এসেছে। এই এক্ষুনি আমাদের লাইট বের কর, আমাদের বাড়ি থেকে চুরি করে পার পেয়ে যাবি ভেবেছিস? লাইটটা দিতেই তো এসেছি, এই নাও আন্টি তোমাদের লাইট। খুব লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি জানো। লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছিস মানে? কোথা থেকে, কার কাছ থেকে এনেছিস?
আমাদের পাড়ায় যে বিট্টু দাদা আছে না, আমি ওর কাছে লাইটটা দেখলাম। কালকে এখানে এসে আমি দেখেছিলাম এই লাইটগুলো শুভম দাদাদের বাড়িতে ছিল। ভাবলাম বিট্টু দাদারা হয়তো এখান থেকে নিয়ে গেছে, তাই আমি ওদেরকে না বলে লাইটটা নিয়ে আবার এখানে চলে এসেছি। কি ব্যাপার শুভম, পিঙ্কিদের পাড়ায় লাইটটা কিভাবে গেল? তুই সত্যি কথা বলবি না তোর বাবাকে পুরো ঘটনাটা জানাতে হবে? আর হ্যাঁ, ভুলেও পিঙ্কি কিংবা ওর মায়ের নামে দোষ দেওয়ার চেষ্টা করবি না যেন। তুমি তো আমাকে টাকা পয়সা দিতে চাও না। কতবার বললাম দীপাবলিতে বন্ধুরা মিলে ঘুরতে বেরোবো, আমাকে কিছু টাকা দাও, তুমি রাজি হলে না। তাই আমি ওই লাইটগুলো ওই বিট্টুর কাছে বিক্রি করে দিয়েছি। লাইট তো প্রত্যেক বছরই কেনো, এবারে পুরোনো লাইটগুলোই লাগিয়ে দেবে না হয়। একদিকে আমার নিজের ছেলে, যার কাছে সব থাকতেও তার মায়ের কেনা লাইটটাও তাকে বিক্রি করে দিতে হয়, আর অন্যদিকে এইটুকু একটা বাচ্চা মেয়ে যার এই দীপাবলিতে পরার মতো হয়তো নতুন জামাটুকুও নেই, সে সততার সঙ্গে লাইটটা আবার আমার কাছে ফিরিয়ে এনে দিয়েছে। ও পারলে লাইটটা নিয়ে চলে যেতেও পারতো, কিন্তু তা না করে ওর যেটা ঠিক মনে হয়েছে ও সেটাই করেছে। সত্যি মায়া, তুমি একজন খুব ভালো মা। তুমি তোমার মেয়েকে একদম সঠিক পথে চালনা করছো। রাখি দেবীর এই কথা শুনে মায়া এবং পিঙ্কি দুজনেই খুবই খুশি হয়। রাখি দেবী মায়াকে সেই মাসের অগ্রিম মাহিনা এবং সেই সঙ্গে দীপাবলির বোনাস দেয়। এছাড়াও রেখা দেবী মায়া এবং তার পরিবারের জন্য নতুন নতুন জামা কাপড়, মিষ্টি এবং অনেক কিছু উপহার দেয়। পিঙ্কির সততা এবং রাখি দেবীর প্রশস্ত মানসিকতার কারণে এই দীপাবলি মায়া এবং তার পরিবার খুবই হাসি খুশিতে কাটাতে পারে।